প্রিয় প্রণয়িনী পর্ব সংখ্যা ২৭। লেখনীতে জান্নাত নুসরাত। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঘন কালো মেঘগুলো সময়ের সাথে দানবীয় আকারে পরিণত হয়েছে। হয়তো ঝুম বৃষ্টি হবে। অঝোর ধারায় গত ২ দিন ধরে আকাশ থেকে মেঘ ঝরছে, তাই রাস্তাঘাট মাঠ সব পিচ্ছিল হয়ে আছে। বৃষ্টির সাথে সাথে পানিতে রাস্তা ডুবে গিয়েছে। একটানা বৃষ্টি হওয়ায় ড্রেনে পানি অতিরিক্ত জমাট বেঁধে তা উপরের দিকে উঠে আসছে। আরও স্যাঁতস্যাঁতে মেঠোপথ দিয়ে আসতে গিয়ে কয়েকবার পিচ্ছিল খেলো, তাই পায়ের স্লিপার খুলে হাতে নিয়ে হাঁটছে সে। সুঠামদেহী শরীরটা বাঁকিয়ে কিছুক্ষণ পর পর পিছু ফিরে দেখছে। বেয়াদবটার সাথে ধস্তাধস্তি করতে গিয়ে মাটিতে লেপ্টে গিয়েছে পুরো শরীর। কি মনে করে ওই বেয়াদব মহিলা ওকে আরও চিনবে না? নাক বন্ধ করে কথা বললেই ওই ধান্দাবাজ মহিলা তার কাছে অপরিচিত হয়ে যাবে। ওই বেয়াদব মহিলাকে সে রগে রগে চিনে। মাথা ভরা গোবর নিয়ে সবগুলো মিলে গিয়েছে এইগুলো অ্যাপ্লাই করতে। বেয়াদবের দল। আর সেটে এগিয়ে গেল মন্টু মিয়া যেখানে ছিল সেখানে। এতক্ষণে অনেকটা ভিড় জমে গিয়েছে ওই জায়গায়। আরস ভিড় ঠেলে এগিয়ে যেতে জাইন মুখের কাছে হাত মুঠো রেখে গলা খাকারি দিল। তৎক্ষণাৎ আরসের দৃষ্টি ঘুরে গেল জাইনের দিকে। জাইন চোখের ইশারায় কিছু একটা জিজ্ঞেস করতে আরসও মাথা নাড়ল। ঠোঁট নাড়িয়ে কিছু বলে নিল নিজেদের মধ্যে। আরস চোখ দিয়ে ইশারা করলো জাইনকে কিছু একটা জিজ্ঞেস করার জন্য। জাইন তাকে আবারও ফিরতে ইশারা করলো। দুজনের ইশারা আশারায় ২-১ মিনিট কাটল। অতপর দুজন একসাথে গুরুগম্ভীর গলায় প্রশ্ন করে বসল, কারা ছিল দেখেছেন? মন্টু মিয়া হাহাকার করে উঠলেন। মাটির সাথে লেপ্টে বসে মাথায় হাত দিয়ে চাপড়ালেন। জাইন আর আরস চোখাচোখি করল। জাইন আরসের কানের কাছে গলা নামিয়ে বলে উঠল, এই লোক মহিলাদের মতো আচরণ করছে কেন? আরস রাগ করল। ঠোঁট উল্টিয়ে দুপাশে মাথা নাড়াতে গিয়ে থেমে গেল। জাইনের কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, ওই সব মনে হচ্ছে। জাইন ভুরু কুচকে তাকাতেই আরস বাঁ হাতের মধ্যমা আঙুল বের করে ডান হাতের তর্জনী আর মধ্যমা আঙুল দিয়ে কাঁচি আকারে দেখালো। জাইন নীরবে কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। সতর্কবাণী দিল, সিগারেট খেতে দেখলে তোর সাথেও এটাই করব আমি। একটা শব্দ এদিক সেদিক হবে না। সো বি কেয়ারফুল সন অফ হেলাল আহমেদ। আরস জাইনের এমন হঠাৎ পাল্টে যাওয়াতে সামান্য ভরকালো। পরপর নিজেকে মনে করিয়ে দিল ওনার পাশে দাঁড়ানো লোকটা জাইন হেলাল, তাই ওনার দ্বারা সবই সম্ভব। আরস পকেটে হাত ঢুকিয়ে সামনে চোখ ফেরাতেই জাইন তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নুসরাতকে ধরতে পেরেছিলি? আরস শান্ত কণ্ঠে আওড়ালো, বেয়াদব মহিলা গলায় চাকু চেপে ধরে ভেগে গিয়েছে। জাইন তর্জনী আঙুল ঠোঁটের উপর রাখলো, হয়তো সামান্য হাসলো। আরস সেদিকে তাকিয়ে মুখ বাঁকালো, তাকে নিয়ে হাসা হচ্ছে। অতপর তীক্ষ্ণ কণ্ঠে জাইন আবারও জিজ্ঞেস করলো, এশার নামাজ পড়েছিলি? আরসের টনক নড়তে দুপাশে মাথা নাড়ল। জাইন আদেশ দিল, ফ্রেশ হয়ে গিয়ে নামাজ পড়, এদিকটা আমি সামলে নিচ্ছি। আরস যেতে নিয়ে দাঁড়িয়ে গেল। মন্টু মিয়া কিছু একটা বলছেন, মনোযোগ দিতেই কানে ভেসে এলো, ওরা ৫ জন ছিল। অন্য কেউ কোনো প্রশ্ন করার পূর্বেই জাইন গম্ভীর কণ্ঠে শুধালো, ওদের নাম জানেন? মন্টু মিয়া বলে উঠলেন, জাইন আরস দুজন দুজনার দিকে চেয়ে নিয়ে তৎপরতা নিয়ে শুধালো, কি নাম? মন্টু মিয়া মাটিতে এখনও বসে রয়েছেন। এত উপর থেকে পড়ায় কাদা থেকে উঠতে তার হিমশিম খেতে হচ্ছে। কোমর সামান্য বাঁকতেই ব্যথায় গুগিয়ে উঠলেন। সজীব মন্টু মিয়ার দিকে বিরক্তি নয়নে চেয়ে আছে। তার কাছে মনে হচ্ছে মন্টু মিয়া নাটক করছে। মন্টু মিয়া গোঙাতে গোঙাতে বলে উঠলেন, একটার নাম নাম্বার 1, এটা কম কথা বলেছে। নাম্বার 5 আর 4 আমাকে কাঁঠাল গাছের সাথে দড়িতে বেঁধে রেখেছিল। আর নাম্বার 3 আর 2, এই দুটো ওদের লিডার মনে হয়েছে আমার। 14 গোষ্ঠী তুলে গালি দিয়েছে আমাকে। নাম্বার 3 তো আমার বংশের প্রদীপ লাথি মেরে নিভিয়ে দিতে চেয়েছিল। মন্টু মিয়া কেঁদে দেওয়ার মতো করে কথাগুলো বললেন। আরস ঠোঁট চেপে ধরে আলগোছে চলে গেল বাড়ির দিকে। জাইন বাঁ পাশে মুখ ঘুরিয়ে কপালে হাত ঘষল। মন্টু মিয়া কাঁদছেন, মুখ দিয়ে গোঙাচ্ছেন। হঠাৎ জাইনের বাঁ হাত ঝাপটে ধরে বলে উঠলেন, আজ তুমি না থাকলে ওই 5 জন আমায় মেরেই ফেলতো।
নাম্বার 3 এর কাছে তো একটা ধারালো চকচকে ছুরি ছিল আমাকে কোপানোর জন্য। আমার মনে হইতেছে ওইগুলো আমাকে পছন্দ করত, তাই হয়তো এমন করছে। আরশ ধীরে ধীরে যাচ্ছিল বাড়ির দিকে। আকস্মিক এমন কথা শুনতেই লাফ মেরে চলে আসলো আবার মন্টু মিয়ার সামনে। তিক্ত বিরক্ত কণ্ঠে বলে উঠল, আপনাকে পছন্দ করবে মানে কি? আমার বইয়ের রুচির দুর্ভিক্ষ হয়েছে যে আপনাকে পছন্দ করবে? আরশ বিরক্তি আর রাগক্তিতে কথা বলতে গিয়ে বারবার থেমে গেল। জাইন এক হাত ধরে না রাখলে হয়তো মন্টু মিয়াকে কয়েক ঘা লাগিয়ে দিত। মন্টু মিয়া না বোঝার মতো করে বলে উঠলেন, ওরা 5 জন তোমার বউ হতে যাবে কেন? আরশের ইচ্ছে করলো মন্টু মিয়াকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিতে। মুখের পেশি সংকুচিত করে কেউ না বোঝার মতো হিসিয়ে গালি দিল, ডোন্ট টক বুলশিট, আদারওয়াইজ আই উইল কিল ইউ বাস্টার্ড। জায়েন মেকি হাসার চেষ্টা করলো, কিন্তু গম্ভীর মুখ দিয়ে হাসির লেশ মাত্র বের হলো না। আরশকে ঠেলে নিয়ে যেতে যেতে মন্টু মিয়ার উদ্দেশ্যে হাত মাথার কাছে ঘুরিয়ে দেখালো, স্ক্রু সামান্য ঢিলা। আরশের রাগ দেখে কি সে এমনভাবে তাকাচ্ছে যেন মন্টু মিয়াকে হাতের কাছে পেলেই থাবা বসিয়ে দেবে, নয়তো আস্ত গিলে নেবে। জায়েন চোয়াল শক্ত করে আরশকে বলে উঠল, আরশ, এখন তুই বাচ্চামি করছিস? লোকটা বললেই কি নুসরাত ওনাকে পছন্দ করবে? আর তুই এমন ভাব করছিস যেন ওকে তুই পছন্দ করিস। বিদেশ থাকতে তো কখনো ওর কথা কানেই নিতি না, এখন কি হয়েছে? এখন এটা বলবি না তুই ওকে পছন্দ করিস, না হলে উল্টো করে বেঁধে পেটাবো। আরশ জায়েনের একটা কথা কানে ঢোকালো না, তীক্ষ্ণ চোখে শুধু দেখে গেল মন্টু মিয়াকে। সৈয়দ বাড়ির প্রাচীর টোপকে ভেতরে ঢুকতেই 2-ওয়ে অডিও থেকে ভেসে এলো নাজমিন বেগমের সতর্কবাণী, ওখানেই দাঁড়া। নুসরাত পুতুলের মতো দাঁড়িয়ে পড়ল। বিরক্ত হলো মায়ের উপর। এই সময়ও সিসি ক্যামেরা অন করে বসে আছেন কেন ভদ্রমহিলা? এই ঘরে জন্ম করে পাপ করে নিয়েছে সে, কোনো প্রাইভেসি নেই তার। স্থির নিজের জায়গায় দাঁড়িয়ে চোখ আশেপাশে ঘোরাতেই দেখল আহান, ইরহাম, ইশরাত আর মমো এক পা ভর দিয়ে কানে হাত চেপে দাঁড়িয়ে আছে। হয়তো শাস্তি দেওয়া হচ্ছে ওদের। নুসরাত নাজমিন বেগম আসার পূর্বেই কান চেপে ধরে দাঁড়িয়ে পড়ল। নাজমিন বেগম ধীরে সুস্থে হাতের চেলাকাঠ নিয়ে এসে দাঁড়ালেন নুসরাতের সামনে। হাতের মধ্যে চেলাকাঠ নাড়াচাড়া করে ঠোঁট বাঁকিয়ে বলে উঠলেন, আপনারই অপেক্ষায় ছিলাম। এবার কি করেছেন সবাই মিলে সুন্দর করে বলে দাও। নুসরাত চুপচাপ দাঁড়িয়ে রইল, সদর্পে ছিনা টান টান করে। চেলাকাঠ দেখে বুক ধরফর করে উঠল, তারপরও নিজেকে স্বাভাবিক রাখল। যদি একজনও মুখ খোলে, এই চেলাকাঠ আর জারা লাগোয়া বিশিষ্ট নাজমিন বেগমের স্পেশাল চপ্পল তাদের পিঠে পড়বে। সব থেকে বেশি মার খাবে সে আর ইরহাম। তাই কোনো প্রকার শব্দ না করার জন্য নুসরাত মুখে জিপার টানার মতো আঁটল। নাজমিন বেগম চেলাকাঠ হাতের তালুতে ধীর গতিতে মেরে মেরে জেরা করলেন, বলবে না তো? সবাই চুপ করে দাঁড়িয়ে রইল, নিঃশব্দে জারি করল, পিটিয়ে তক্তা করলেও আজ কোনো বাক্য বের হবে না তাদের মুখ থেকে। প্রথম আঘাতটাই পড়ল নুসরাতের ডান পায়ে। ব্যথায় গা বিষিয়ে উঠল। নিজের জায়গা থেকে সামান্য হেলে গেলেও তবু চুপচাপ দাঁড়িয়ে রইল। এরপরে বাড়িটা পড়ল ইশরাতের পিঠে, তৃতীয় বাড়িটা পড়ল ইরহামের পায়ে, চতুর্থ বাড়িটা পড়ল আহানের হাতের মধ্যে। সকলের অবস্থা মার খাওয়ার বিষয়ে, তাই চুপচাপ গিলে নিল মারের জ্বালা। মমর সামনে দাঁড়িয়ে নাজমিন বেগম সামান্য ভুরু চালেন, আলগোছে মেইলি মুখ থেকে উড়ো চুলগুলো সরিয়ে দিলেন আঙুলের স্পর্শে। বলে উঠলেন, আমি একটা সুযোগ দিচ্ছি তোকে, কিছু বলার থাকলে বলে ফেল, মার খাওয়ার হাত থেকে রেহাই পাবে। মোমো চালাকাঠের দিকে তাকিয়ে ঠোঁট চেপে কেঁদে উঠল। নুসরাত বিরক্ত হয়ে শ্বাস ফেলল। ইশরাতের ইচ্ছে করলো মোমোর কোমরে লাথি মেরে দূরে ফেলতে। সামান্য এই বিষয় নিয়ে কে কাঁদে, ছাগল কোথাকার। নুসরাত হিসিয়ে গালি দিল, সুধীর ভাইকে নিয়ে যাওয়াই ভুল হয়েছে। শালিনা আবার মুখ খুলে দেয়, এই শালি এত কাঁদে কেমনি, নিব্বি কোথাকার। মোমো দুঃখী চোখে জেলাকাঠের দিকে চেয়ে রইল। ইরহাম নিশ্চিত হয়ে গেল ও বলে দিবে। নুসরাত তার দিকে তাকাতেই মুখ চোখা করে ইশারায় বলল, মামা, আজ যদি এই সুধীর বোন কিছু বলে, একে ধরে আমি কি করব নিজেও জানি না। বলছিলাম ছাগলটাকে না নিতে, তুই কুত্তার বাচ্চা নিয়ে গিয়েছিস। এবার বোকাচোদাটা দেখেছিস, নির্ঘাত মুখ খুলবে।
নুসরাত নিজেও হাজারটা গালি দিল মোমোকে। সবাই শিওর থাকলো এক্ষুনি মুখ খুলবে খবিশটা। সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে মোমো উচ্চ শব্দে কেঁদে উঠল। আমি পারবো না বলতে, ওরা আমাকে তাহলে ধোঁকাবাজ মনে করবে। সবাই সবার পানে চেয়ে ঠোঁট উচালো সামান্য বিরক্তিতে। নুসরাত রাগে ফুসফুস করে বলে উঠল, এই সাওয়াটার মুখ কেউ বন্ধ কর, ভাল লাগে না এই সব বালের প্যানপ্যানানি শুনতে। নুসরাত 2 হাত উপরে উঠিয়ে দোয়া করল, ইয়া আমার রব, আপনি যদি আমায় সামান্য ভালোবেসে থাকেন তাহলে এই বান্দিকে আপনার কাছে ডেকে নেন, আর যদি ভালো না বেসে থাকেন তাহলে আরও আগে আপনার কাছে উঠিয়ে নেন। নুসরাত কথা শেষ করার পূর্বেই ধূপ করে চেলাকাঠের বাড়ি পড়ল তার পিঠে। এরপর আরও একটা করে গনে গনে 4টা বাড়ি পড়ল। নুসরাত ব্যথায় কুকিয়ে উঠতেই নাজমিন বেগম ঠোঁটে হাত রেখে বলে উঠলেন, চুপ, একদম চুপ। মুখের ভাষা ঠিক না করলে এভাবে পিটিয়ে তক্তা করব, বেয়াদবের বাচ্চা। নুসরাত ইশরাতের দিকে চোখ ফিরিয়ে অভিযোগ করল, এই জল্লাদ মহিলা আমার মা হতেই পারে না। এই মহিলা ওই আরস বেটা আর জাইন বেটার মা। ওদের ভেতর আজ তো ঢুকে যাবে এমন ভান করে। আর আমাদের যেন দু চোখে দেখতেই পারে না। শুধু টাকা আয় করতে দাও, এই বাড়িকে ঠ্যাং দেখিয়ে বের হয়ে যাব। নাজমিন বেগম নুসরাতের পায়ে ধূপ করে 2টো বাড়ি বসালেন। কোমরে হাত রেখে ব্যগ্র কণ্ঠে বলে ওঠেন, ঠ্যাং দেখিয়ে বের হওয়ার আগে ঠ্যাংই ভেঙে রেখে দেব। একদম বের হয়ে যাব ঠ্যাং দেখিয়ে বের হওয়া। নাসির সাহেব চোখে চশমা পরে উকি মারলেন নিজের বেডরুমের বারান্দার থেকে। রেলিংয়ের সামনে দাঁড়িয়ে শুধালেন, ক্লাস কেমন চলছে আপনাদের? নুসরাত আর ইশরাত একসাথে চিৎকার করে উঠল, আব্বা। নাসির সাহেব গম্ভীর গলায় হু হু করে হেসে উঠলেন। জানালার কাছে দাঁড়িয়ে বলতে থাকলেন, নাজমিন, ছেড়ে দাও আজকের জন্য, অনেক রাত হয়েছে, আগামীকাল ক্লাস নেবে। নাজমিন বেগম অত্যাধিক শান্ত সুরে বলে উঠলেন, বাড়ির ভেতরে থাকতে আপনার ভালো লাগছে না? আপনারও মনে ইচ্ছে জেগেছে নাকি বাহিরে আসার, ওদের মতো লাইন দিয়ে দাঁড়ানোর? হলে বলুন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। নাজমিন বেগমের কথায় নাসির সাহেব ঠোঁট বাঁকালেন। মেয়েকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলে উঠলেন, ক্যারি অন গাইস, আমি ঘুমাতে যাচ্ছি। এই বয়সে এসে কান দাঁড়ানোর ইচ্ছে আমার নেই। নাসির সাহেব দোতলার বারান্দা থেকে হেলে দুলে চলে গেলেন নিজের রুমে। নাজমিন বেগমও বাগানে পাতা চেয়ার টেনে বসলেন। হাতের চালাকাঠ এখনও স্থায়ীভাবে নড়াচড়া করছেন। কারোর পেট থেকে কোনো কথা বের করতে না পেরে কিছুক্ষণ চুপচাপ বসলেন। অতঃপর বললেন, যে যার বাড়ি যাও। ইরহাম মনে করেছিল এবার হয়তো নাজমিন বেগম তাদের প্রতি একটু সদয় হবেন, কিন্তু এই ভদ্রমহিলা আজ মনে হয় কথা পেট থেকে বের করতে না পারলে বাড়িতে ঢুকতেই দেবে না। ইরহাম দীর্ঘশ্বাস ফেলে মিনমিনিয়ে বলে উঠল, গোসলটা করে বাড়ি যাই। নাজমিন বেগম এক মুহূর্ত বিরক্তি না করে উত্তর করলেন, আজ এই বাড়িতে ঢোকা সবার জন্য নিষিদ্ধ, প্রয়োজন নেই গোসল করার। মাঠে গিয়ে হাল চাষ করো, টাকা দিয়ে ধান চাষ করার বদলে তোমাদের পাঠালে ভালো হতো, তাহলে কতগুলো টাকা বেঁচে যেত। আগামীকাল থেকে তোমাদের সবাইকে চাষ করার জন্য পাঠাবো, অজাতের বংশধর। আহান দুঃখী মুখে বলে উঠল, একটা কথা রাখো, আমার আম্মুকে জাস্ট কল দিয়ে বলো গেটটা খুলে দিতে। নাজমিন বেগম সামান্য সদয় হলেন আহানের কথায়। চেয়ার থেকে উঠে চুপচাপ চলে গেলেন বাড়ির ভেতরে। ফোন হাতে বাড়ি থেকে এসেই বসলেন আবার নিজের জায়গায়। কল লিস্ট ঘেটে ছোট লেখা নাম্বারটায় কল করলেন। 2টো রিং হতেই কল পিক করলেন রুহুনি। লাউড স্পিকারে থাকা ফোনের ওপাশ থেকে ভেসে আসলো রুহুনির গলার আওয়াজ, আসসালামু আলাইকুম আপা। নাজমিন বেগম সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রোহিণী বেগম শুধালেন, কোনো সমস্যা হয়েছে কি আপা, এত রাতে কল দিলে? কোনো সমস্যা হয়নি, গেট খোল, নবাবজাদারা বাড়িতে ঢুকবে। রোহিণী বেগম বিরক্ত সুরে বললেন, পারবো না, ওই অজাতগুলোকে আজকের জন্য তোমার কাছে সঁপে দিলাম, যা ইচ্ছে করো, আমি গেট খুলছি না, নিজেরা ব্যবস্থা করে নিতে বলো। খট করে ফোন কাটার শব্দ হলো। ইরহাম এক পায়ে দাঁড়িয়ে থেকে মুখ বাঁকালো সামান্য, তারপর বলল, আমার মাম্মিকে কল দাও। নাজমিন বেগম ঠোঁট চেপে ফোন লাগালেন ঝর্ণা বেগমকে। ঝর্ণা ফোন ধরে কাউমাউ শুরু করলেন। সবার কাছে এমন মনে হলো, বললেন, সোহেবের বাচ্চাটাকে আজ শুধু হাতের কাছে পেয়ে যাই মেজো আপা, জুতো দিয়ে পিটিয়ে এর লুচ্চামি আমি ছাড়াবো। ওই কুত্তার বাচ্চা যদি তোমার ওখানে থাকে তাহলে তুমি আমার বদলে জুতা পিটা করে দিও।
মরেছে কোথায় রামছাগলের বাচ্চাটা? আমি কল দিলে কল পিক করে না ও, ওর সময় থাকে না। আর হাজারটা মেয়ের সাথে প্রেম করে, ওদের সাথে সারাদিন গরুর মতো প্যান প্যান করতে থাকে, তখন সময় থাকে। আসুক আজ বাড়িতে, ঝাঁটাপিটা করে মেয়েদের ভূত ছাড়াবো। নাজমিন বেগম ঠোঁট টিপে হেসে দিলেন। ইরহাম সবার সামনে অপমানিত হয়ে প্রথমে চোখ উল্টালো, মুখ বানালো এমন যেন ঝর্ণা বেগমের কথায় ব্যথিত হয়েছে। এর ঠিক গনে গনে 2 সেকেন্ড পরে নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসল। নাজমিন বেগম ফোন রেখে দিয়ে ইরহাম আর আহানের দিকে চেয়ে হাসলেন, ভুরু উঁচিয়ে শুধালেন, আর কিছু? নাজমিন বেগমকে এরকম তাদের নিয়ে হাসতে দেখে আহান লজ্জা পেল। কান থেকে হাত সরিয়ে এক দৌড় দিল গেটের দিকে। ইরহামও আহানের পেছন পেছন দৌড়ালো। নাসির মঞ্জিল থেকে বের হয়ে একদম সৈয়দ বাড়ির ফটকের সামনে এসে দাঁড়ালো। কোমরে 2 হাত চেপে একে অন্যের দিকে তাকিয়ে চোখাচোখি করল। তারপর দুজনেই সিদ্ধান্তে পৌঁছালো পাঁচির টপকে ভেতরে ঢুকবে। ইরহাম ঝুঁকে বসতেই আহান তার কাঁধের উপর উঠে 2 পা দিয়ে আলগোছে দেওয়ালের উপর উঠে গেল। প্রাচীরের ওপর থেকে ব্যালেন্স হারিয়ে ওপাশে ধূপ করে আলুথালু হয়ে পড়ল। ব্যালেন্স হারিয়ে পড়ায় পায়ে আর কোমরে ব্যথা পেয়ে কোকিয়ে উঠল। কিছুক্ষণ ছটফট করতেই ইরহামের সতর্ক গলা ভেসে আসলো, গেট খোল আমার বাপ। আহান নিজেকে সামলে নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে গেট খুলে দিল। ইরহাম 2 হাত উপরে তুলে আড়মোড়া ভেঙে আরাম করে ভেতরে প্রবেশ করল। বাড়ির মেইন দরজা ধরে নব ধরে ঘোরালো। সেটা ভেতর থেকে লাগানো দেখে দীর্ঘশ্বাস ফেলল। পাইপ বেয়ে উপরে ওঠা ছাড়া আর কোনো উপায় দেখল না দুজন। বাড়ির উল্টো পাশে চলে গেল অলস ভঙ্গিতে হাঁটতে হাঁটতে। পাইপ বেয়ে উঠতে গিয়ে বেগ পোহাতে হলো। পাইপ থেকে পা পিছলে কয়েকবার মাটিতে লুটিয়ে পড়ল। অনেক প্রচেষ্টা করে উপরে উঠল। অতপর দুজন দুজনের পানে চোখ নিবিষ্ট করে প্রশান্তির শ্বাস ফেলল। আহানের বারান্দার দরজা খোলা থাকার দরুন দুজনকে আর কষ্ট করতে হলো না ভেতরে ঢুকতে। শরীর চিপচিপে হওয়ার জন্য দুজনেরই মনে হলো গোসল নেওয়া প্রয়োজন। তাই হাতে তোয়ালে নিয়ে আহান দৌড়ালো নিজের বাথরুমে। শাওয়ার অন করার আগে মনে হলো, ওরে বাস, 2 দিন আগে ছোট মায়ের পেটানোর ভিডিওটা সে নেটিজেনদের মাধ্যমে পোস্ট করেনি। সেটা মনে হতেই চুপচাপ বাথরুম থেকে বের হয়ে আসলো। ল্যাপটপ হাতে নিয়ে কাজ সম্পাদন করলো। সেটা শেষ করে চলে গেল ওয়াশরুমে আবারও। আধ ঘন্টা লাগিয়ে ঘষে ঘষে গোসল করার পর বের হলো ওয়াশরুম থেকে। পরনে শর্ট প্যান্ট, তোয়ালে দিয়ে চুলের পানি মুছতে মুছতে এসে বসলো বিছানায়। কিবোর্ডে কিছু একটা টাইপিং করতে হঠাৎ তার দৃষ্টি কাড়ল কয়েকটা নোটিফিকেশন। সেখানে ঢুকতেই তার চোখ ছানাবড়া হয়ে গেল। ভিডিও এডিট করে পোস্ট করবে তা বেমালুম ভুলে বসেছে। নাজমিন বেগম তাকে পেটাচ্ছে সেটাও ছেড়ে দিয়েছে। মাথায় হাত পড়ল তার। ইয়া আল্লাহ, এ কী করলো সে? ইচ্ছে করলো নিজের মাথায় নিজে 2টো লাথি মেরে দিতে। রেগে মেগে আগুন হয়ে ভিডিও ডিলিট করতে গিয়ে চোখে পড়ল ভিউজে। আর তার চোখ ওখানেই আটকে রইল। 2 ঠোঁট ফাঁক হয়ে গেল নিমেষে। মাত্র 30 মিনিটে এত শেয়ার, লাইক, কমেন্ট দেখে আহানের ইচ্ছে করলো এবার অজ্ঞান হয়ে যেতে। হাতের তোয়ালে কখন হাত ফসকে মাটিতে গড়িয়ে গিয়েছে তার কোনো চিন্তা নেই। হাঁ করে ল্যাপটপের মনিটরের দিকে চেয়ে রইল। সময় গড়ালো। ঘড়ির টিকটিক আওয়াজ বাড়ল। আহান থম মেরে বসে রইল। অতপর মনে হলো দম এখানেই আটকে সে মারা যাবে। ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। ধীরে ধীরে নিঃশ্বাস নিতে লাগলো যাতে শ্বাস প্রশ্বাসের গতিটা সচল হয়। চুপচাপ পড়ে রইল অনেকক্ষণ। ল্যাপটপের মনিটরে দেখা গেল ভিডিওর ভিউজ 1.3 মিলিয়ন। নুসরাতের ঠান্ডা লেগেছে ভয়ঙ্কর। শরীর মোটা কাঁথা জড়িয়ে ঘুরছে। গতকাল রাত 2টোর সময় গোসল করেছিল তারা সবাই মিলে। নাজমিন বেগম বাড়িতে ঢুকতে দেননি রাতেও। বালিশ আর মাদুর হাতে ধরিয়ে দিয়েছিলেন। সারা রাত শাস্তি পাওয়ার সাথে মোবাইলও হাতে পায়নি কেউ। মোবাইল চেক করার কথা সবাই ভুলেই বসেছে। ইশরাত সকাল থেকেই চোখে অন্ধকার দেখছে, নাক টেনে টেনে হাঁটছে। চোখ দুটো ভীষণ জ্বালা করছে জ্বরের প্রকোপে। হঠাৎ হঠাৎ চোখ বেয়ে জল পড়ছে। মোমো সারা সকাল ধরে ঘুমাচ্ছে। একবার সোফায় ঘুমাচ্ছে, একবার ডাইনিং টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে। যেদিকে যাচ্ছে ঘুমোচ্ছে। সবার অলস সকাল এমন কাটলো। ধীরে ধীরে সবাই ঠিক হলেও নুসরাত হলো না।
সে এই সর্দির মধ্যে গলায় ঠান্ডা পানির বোতল নিয়ে ঘুরছে, কথার সাথে হাজারটা হাঁচি দিচ্ছে ছাগলের মতো। নাজমিন বেগম পানির বোতল টেনে নিতে পারেননি। ঘাড়তারামি করে ঠান্ডা আইসযুক্ত পানি খাচ্ছে। তার নাকি প্রচুর গরম লাগছে, গলা শুকাচ্ছে একটু বেশি। সৈয়দ বাড়ির দুজন নবাবজাদা, তারাও নাকি অসুস্থ হয়ে বিছানায়, তাই সকাল থেকে এই বাড়িতে দেখা নেই তাদের। এত অসুস্থতার মধ্যে নুসরাতের পটর পটর বন্ধ হয়নি। নাকে নাকে কথা বলছে, সাথে চোখের পানি মুছছে। কথা বললেই চোখ দিয়ে পানি বের হচ্ছে, নাকে কিছু একটা হচ্ছে তার, সেটা কাউকে বলে বোঝাতে পারছে না। হাতে নিজের পুরনো ছেঁড়া ফাটা গেঞ্জি নিয়ে ঘুরছে। ইশরাতের পাশে বসে শব্দ করে নাক টেনে টেনে সর্দি পরিষ্কার করছে। এত অসুস্থতার মধ্যেও মুখ বন্ধ হচ্ছে না নুসরাতের। কথা বলে বলে শুধু চোখ মুছছে। ইশরাত নুসরাতের এই জ্বালা 1 ঘন্টা বসে সহ্য করল। এত নাক টানার শব্দ আর নাকি সুরে কথা বলা শুনে মাথা ধরে গেল। তাই নুসরাতকে ঠেলে সরিয়ে আরাম করে শুয়ে পড়ল। নুসরাত এতিমের মতো মুখ বানিয়ে বাড়িতে ঘুরতে লাগলো। মমটাকে খুঁজে পেল না কোথাও। একটু কথা বলা যেত যদি। কোথায় পড়ে ঘুমাচ্ছে আল্লাহই ভালো জানে। নাজমিন বেগমের আশেপাশে গেল না আজ আর। ইরহাম আর আহানটাও আসেনি আজ তাদের বাড়িতে। তাই নুসরাত নিজে কাঁথা মুড়ি দিয়ে বের হলো বাড়ি থেকে শিকদার বাড়িতে যাওয়ার জন্য। কপাল পর্যন্ত ঢাকা হুডি পরে কাঁপতে কাঁপতে গিয়ে কলিং বেল বাজালো। সৌরভী এসে গেট খুলে নিয়ে ভেতরে গেল। নুসরাত ভেতরে প্রবেশ করতেই দেখা হলো আরমানের সাথে। ছোট্ট শব্দে জিজ্ঞেস করলো, কেমন আছেন? এতটুকু জিজ্ঞেস করে আলগোছে চলে গেল ভেতরে। উত্তর জানার প্রয়োজন বোধ করল না। আরমানও এতে কিছু মনে করল না। এই মেয়ে এরকম করে সেটা তার জানা। তাই মনে কোনো ক্লেশ না রেখে সে নিজেও চুপচাপ বেরিয়ে গেল বাহিরে। নুসরাত সৌরভীর রুমে ঢুকেই চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। এইটুকু রাস্তা হেঁটে আসায় হাঁপিয়ে উঠেছে। নুসরাতের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরীক্ষা করলো সৌরভী। অস্বাভাবিক রকম গরম। তারপর বকে উঠল, এই অসুস্থ শরীর নিয়ে এসেছিস কেন এখানে? আমাকে বললেই তো হতো, আমি চলে যেতাম। নুসরাত আলুর বস্তার মতো পড়ে রইল বিছানায়। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলল। সৌরভী বুঝল না, তাই কান পাতল গিয়ে নুসরাতের ঠোঁটের কাছে। নুসরাত আবারও বলল, মোবাইলটা দে শালি। কথা শেষ করে নাক পরিষ্কার করলো। নাক পরিষ্কারের জিনিসটা দিয়ে চোখ মুছে নিল। সৌরভী কোনো প্রশ্ন ছাড়া গিয়ে নিয়ে আসলো নিজের ফোন। আলগোছে বাড়িয়ে দিল নুসরাতের কাছে। কোনো প্রকার বিরক্তি না করে শুধালো, মোবাইল দিয়ে কি করবি? নুসরাত নাকি সুরে বলে উঠল, জীবনটা পাংশা হয়ে আছে, একটু রসকস আনার জন্য আজমল আলীর নাতিকে কল দিতে যাচ্ছি। সৌরভী বিরক্তিতে চবর্গীয় শব্দ মুখ দিয়ে বের করলো। বলল, তো বেচারাকে জ্বালাবি কেন? বেচারা তোর কোন বাড়া ভাতে ছাই দিয়েছে? নুসরাত নাক ফুলিয়ে চেয়ে শব্দ করে নাক মুছল। কথা বলতে পারছে না এই সর্দি বিশিষ্ট নাকের জন্য। নাকি কণ্ঠে বলল, চুপ বেডি, তোর এত ধরছে কেন? আবার বলিস না পছন্দ টছন্দ করিস ওই বেটাকে। নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো। চোখ দুটো সরু করে পরখ করে নিল সৌরভীকে। সৌরভীর শব্দ করে শ্বাস ফেলল। যা ইচ্ছে তাই কর তোর, আমি এতে নাই। নুসরাত কাঁথার ভেতর থেকে থামস আপ দেখালো। আরশের নাম্বার ডায়াল করলো। প্রথমবার ফোন দেওয়ার পর রিং হতেই কেটে গেল। আবার কল দিল। আবারও এরকমই হলো। আবারও কল দিল। আবারও সেম কাজ করলো। নুসরাত হেরে না গিয়ে লাগাতার কল দিতে থাকলো। আরশ তারপরও ধরল না। 10মবারের মতো কল দিতে আরশ ফোন ধরল। নুসরাত খেয়াল করল না সেটা। মনে করলো এবারও কাট করে দিবে, তাই আবারও কল দিতে উদ্যোগী সে। নুসরাতের চিন্তায় ভাটা পড়ল শক্ত কণ্ঠের চিৎকারে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো গুরু গম্ভীর সুরে কয়েকটা স্লাং। যার কোথাকার, কল পিক করছি না, তারপরে কেন লাগাতার কল দিচ্ছিস? ডু ইউ ফাকিং ওয়ান্ট টু ম্যারি মি ওর হোয়াট? যে এইভাবে কুত্তার মতো পিছু লেগেছিস? আরশের ক্রোধান্বিত সুরের চিৎকারে সৌরভী চোখ মুখ অন্ধকার হয়ে গেল। নুসরাত চোখ কুচকে হাসি দিল সামান্য। তারপর পিপ পিপ করে কল কেটে গেল। নুসরাত নতুন উদ্যোগে ফোন দিল আবার। ফোন কানে লাগিয়ে মুখ কুচকে ফেলল। সৌরভীর দিকে অক্ষিপট ঘুরিয়ে বলে উঠল,
ব্লক করে দিয়েছে। আর কোনো নাম্বার আছে? সৌরভী বলার পূর্বেই নুসরাত ফোন ঘেটে অন্য সিমে কল লাগালো। প্রথমবার রিং হতেই কল পিক হলো এবার। নুসরাত সামান্য অবাক হলো এতে। তাছাড়া আশপাশ থেকে এখন পর্যন্ত কোনো টু শব্দ আসেনি। নুসরাত নাক ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়ে নাকি সুরে ডেকে উঠল, হ্যালো জানেমান। আরও সে শান্ত আওয়াজ ভেসে আসলো, হুম। নুসরাত থমকালো সামান্যক্ষণের জন্য, অতপর শুধালো, প্রেম করবেন? আরস পুরো ঠোঁট নাড়িয়ে গম্ভীর গলায় উত্তর দিল, আপনি হলে আলহামদুলিল্লাহ বলতে দ্বিরুক্তি করব না। প্রেম কি আর জিনিস। নুসরাতের চোখগুলো দেখার মতো প্রকট হয়ে গেল। যে কেউ দেখলে বলবে অক্ষিকোটের ভেতর থেকে বের হয়ে আসবে। মোবাইল মিউটে ফেলে সৌরভীর দিকে তাকিয়ে বলল, ভাই কোনো রিয়েক্ট করতেছে না, ফ্ল্যাট চালিয়ে যাব? সৌরভী এবার নড়ে চড়ে বসলো, বলে উঠল, স্পিকারে দে। নুসরাত যতক্ষণ পর্যন্ত চুপ ছিল লোকটাও চুপ ছিল। কল আনমিউট করে গলা খাখানি দিল। নাক টেনে বলে উঠল, জানেমান খাবার খাইছো? আপনাকে ছাড়া কিভাবে খাবার খাবো জানেমান, তাই আপনার অপেক্ষায় বসে আছি। আপনি এসে মুখে তুলে খাবার খাইয়ে দেবেন, তারপরেই খাবো। তার আগে আমার গলা দিয়ে একটা দানা পানি নামবে না বউ। নুসরাতের চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। সৌরভীর দিকে চোখ উল্টায় তাকালো। কল মিউট করে সৌরভীর দিকে চেয়ে বলে উঠল, এরে পাগলে ধরছে, বউ ডাকতেছে। এর মধ্যে আরশের গলা ভেসে আসলো, জানেমান কথা বলছেন না কেন? নুসরাত দাঁতে দাঁত চেপে নাকি সুরে শুধায়, প্রেম কয়টা করেছেন আপনি? আরশ গম্ভীর গলায় বলল, প্রেম অনেকগুলোই করেছি, সেগুলো না হয় তোলা থাক, একদিন আপনাকে আদর দিতে দিতে বলবো। নুসরাত শোয়া থেকে উঠে বসলো। তার অতিরিক্ত রাগ লাগছে, সাথে গরম লাগছে। সৌরভীকে ইশারা করলো এসির পাওয়ার কমিয়ে দিতে। কাঁথা শরীর থেকে ছুঁড়ে ফেলল। নুসরাত শুধালো, জানেমন বিয়ে করবে না মাই? আরশ ধারালো জলে হাত বুলিয়ে নিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন নয়? তার আগে এটা বলুন, শিকদার বাড়িতে এসে আপনাকে লাথি মারবো নাকি মোবাইলের ভেতর থেকে লাথি মারবো? সৌরভী বিছানায় মুখ চেপে হেসে ফেলল। নুসরাত বলল, আপনাকে আগে আমি লাথি মারবো, তুই আগে বল কয়টা প্রেম করেছিস? আরশ কৌতুক করে বলে, তোকে বলতে বাধ্য নই, কি করবি তুই? নুসরাত রেগে মেগে বিছানার মধ্যে উঠে দাঁড়ালো, প্রায় লাফ মেরে উচ্চ শব্দে চিৎকার করে বলে উঠল, আমিও তোকে লাথি মারবো বদমাস কোথাকার, থাপড়িয়ে গাল ফাটিয়ে দেবো বেয়াদব। কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছিস? আমি তোর মাথার উপর উঠে ঢোল বাজাবো, তুই আটকাবি আমায়? আরশ রাগের দাবানলে পৃষ্ঠ হয়ে গা থেকে ঝরে পড়ল সেই শ্বেত জল। নিমেষেই পুরুষালী সৌঠ পিঠ ঘেমে জবজবে হয়ে উঠল। গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠল রাগের তোপে। শ্বাস চলাচলের গতি দ্বিগুণ হলো। শক্ত হাতের তালু দিয়ে রেলিং চেপে ধরে নিজের অস্বাভাবিক রাগ নিয়ন্ত্রণ করার বৃথা প্রচেষ্টা চালালো। দাঁতের মারে চেপে ধরে বলে উঠল, শাট ইউর ফাকিং রুড মাউথ অ্যান্ড স্টপ ইয়েলিং লাই এ বাস্টার্ড। ইফ ইউ মেক ওয়ান মোর সাউন্ড আই সোয়ার I will slap you so hard your teeth will flat out of your mouth. নুসরাত চোখ বড় বড় করে নিল। কত বড় সাহস, তার দাঁত নাকি থাপড়িয়ে মেরে ফেলে দেবে। এটার সাথে সংসার করবে না সে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য পেরায় নুসরাত চিৎকার করে বলে উঠল, তোর সাথে আমার এখানেই সব শেষ। তুই কুত্তা, তুই পাঠা, তুই গরু, তুই মেয়েবাজ। বউ থাকতে অসংখ্য প্রেম করিস, লজ্জা লাগে না তোর? বদমাস, নির্লজ্জ, তোর সংসার আমি করব না পাঠা। আরশ নিজেও রেগে গেল। সামনে পেলে বেয়াদব বাচ্চাটাকে কয়েকটা লাগিয়ে দিত। আজকাল মুখ অনেক চলছে এর। ফোন কানে লাগিয়ে চোখ মুখ ফ্যাকাশে করে বের হলো রুম থেকে। এক হাত প্যান্টের পকেটে পুরে রাবার বল পকেট থেকে বের করে এনে মুঠোর মধ্যে চেপে ধরল। ফোন কানে চেপে করিডোর পার হতে হতে চূড়ান্ত রাগী কণ্ঠে আওড়ালো, Say one more fucking word, Nusrat Nasir, and I swear I will fucking burn you alive. Let the seed sink deep into your head. নুসরাত নিজেও দ্বিগুণ তালে চিৎকার করে উঠল, এবার তো এটা চূড়ান্ত, তোকে আমি ডিভোর্স দেব। তোর সাথে আমি সংসার করব না, আটকাতে পারলে আটকে দেখা। আরও সিঁড়ি বেয়ে দ্রুত পায়ে নামলো।
খ্যাপাটে নয়নের ড্রয়িং রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে সবাইকে না দেখার মতো করে বের হয়ে আসলো বাড়ি থেকে। রাগের ঘনত্ব এত বাড়ল আরুষের দন্ত কপাটি একটার চাপে অন্যটা প্রায় ভেঙে যাওয়ার মতো হলো। কিরমিরিয়ে বলে উঠল, এখনো সময় আছে, তোর এই ফাঁকিং মুখ সামলা। আমার রাগ কিন্তু মাথা চড়ে বসেছে, আছাড় মেরে দুনিয়া থেকে তুলে দেব। তোকে আছাড় মেরে তোর মাথা ফাটিয়ে ফেলবো, হুন্ডাক শালা। তোর সাথে সংসার এখানেই শেষ। ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, বদমাইশ লুচ্চা পাঠা কোথাকার, সাইন করে দিবি। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব, তুই শুধু বসে বসে দেখবি আর আঙুল চুষবি।